ক্যাশ ডিসকাউন্ট না। আচ্ছা, আচ্ছা। তাহলে শেষ। এই যে দেখো ডেপ্রিসিয়েশন রিপেয়ার্স পর্যন্ত এই যে টোটাল 48,010 এটা হচ্ছে তোমার টোটাল ফ্যাক্টরি ওভারহেড। যেটা আমাদের প্রিভিয়াস প্রবলেমে একসাথে দেওয়া ছিল। এই ক্যালকুলেশনটা আমাদের করতে হয়নি। ঠিক আছে? তাহলে প্রাইম কস্ট প্লাস ফ্যাক্টরি ওভারহেড ইকুয়াল ফ্যাক্টরি কস্ট। দেখো আমাদের এখানে ওয়ার্ক ইন প্রগ্রেসের কোনো কিছু দেওয়া নাই। ওপেনিং এন্ড ক্লোজিং ব্যালেন্স এখানে আছে। ওপেনিং এন্ড ক্লোজিং ব্যালেন্স দেখো ওয়ার্ক ইন প্রগ্রেসের কোনো কিছুই দেওয়া নাই। যেহেতু কিছু দেওয়া নাই, এই যে ফ্যাক্টরি ওভারহেড যোগ করার পরে 4,72,700 যে ফিগারটা আমরা পেলাম এটাই হচ্ছে অ্যাকচুয়াল ফ্যাক্টরি কস্ট, মানে নেট ফিগার। আচ্ছা, ফ্যাক্টরি দেন আমরা যোগ করব কি অফিস এন্ড অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্স। অফিস এন্ড অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্সের মধ্যে আসবে কি অফিস রিলেটেড এক্সপেন্স গুলো আমরা এখানে দেখি, শুরু থেকেই দেখলাম। আচ্ছা, ব্যাড ডেট আসবে না, ট্রাভেলার্স আসবে না। এই যে দেখো ডেপ্রিসিয়েশন রিটার্ন অন অফিস ফার্নিচার। অফিস ফার্নিচার যেহেতু বলা আছে এই ডেপ্রিসিয়েশনটা অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেডের আন্ডারে আসবে। নেক্সট ওয়ান ডিরেক্টরস ফি। ডিরেক্টর কাজ করেন কর্পোরেট অফিসে। কর্পোরেট অফিস রিলেটেড এক্সপেন্ডিচার গুলো সব অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেডে আসবে। তাহলে ডিরেক্টরস ফি, জেনারেল এক্সপেন্স। নেক্সট ওয়ান আসবে মিস জেনারেল এক্সপেন্স কিভাবে মিস এটা যায় মিস? জেনারেল এক্সপেন্স বলতে বোঝায় সাধারণ খরচ। সাধারণ খরচগুলো আসলে কোম্পানি পরিচালনা রিলেটেড কিছু এক্সপেন্ডিচারকে একসাথে জেনারেল এক্সপেন্স বলা হয়। বুঝতে পেরেছো? কোম্পানি পরিচালনা রিলেটেড কিছু অফিসিয়াল এক্সপেন্ডিচার থাকে, যেমন ধরো বিভিন্ন রেজিস্ট্রেশন করতে হয়, তারপর হচ্ছে ফি দিতে হয়, এগুলোকে সব একসাথে জেনারেল এক্সপেন্স বলা হয়। তো এই এক্সপেন্সগুলো মেইনলি কর্পোরেট অফিস বিয়ার করে। সো জেনারেল এক্সপেন্সকে আমরা অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড হিসেবে কাউন্ট করব। নেক্সট আসো, এখানে একদম লাস্টে দেখো দুইটা আইটেম আছে, অফিস রেন্ট, রেটস, ইন্স্যুরেন্স, গ্যাস এন্ড ওয়াটার উইদিন ব্র্যাকেট অফিস দেওয়া আছে। তাহলে এগুলো হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্স। তাহলে আমাদের এই আইটেমগুলো যোগ করার পরে আমরা পাবো কি কস্ট অফ প্রোডাকশন। ঠিক আছে? অথবা কস্ট অফ গুডস প্রডিউসড। অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড যোগ করার পরে আমরা পাবো কি কস্ট অফ গুডস প্রডিউসড। আমরা একটু প্রিভিয়াস প্রবলেমটা রিকল করি। আমাদের প্রিভিয়াস প্রবলেমে কি ছিল? ফিনিশড গুডসের ওপেনিং এন্ড ক্লোজিং ব্যালেন্স ছিল, যেটা এখানে নাই। থাকলে আমরা এখানে যোগ করতাম, এটা অ্যাডজাস্ট করতাম, ওপেনিং যোগ ক্লোজিং বিয়োগ কস্ট অফ গুডস প্রডিউসড এর সাথে। কিন্তু যেহেতু নাই, তাহলে এখানে আমার নতুন করে আর কোনো কাজ করতে হবে না, আমরা সরাসরি সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড যোগ করে দিব। এখন সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন ওভারহেডে দেখো এখানে আসবে কি বেসিক্যালি সেলস রিলেটেড। মনে করো সেলস বাড়ানোর জন্য, সেলস করার জন্য, প্রোডাক্ট পৌঁছায় দেওয়ার জন্য যত ধরনের এক্সপেন্ডিচার হবে, এভরি আইটেমস উইল বি অ্যাডেড আন্ডার সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড। এখন দেখো আন্ডার দিস হেড উই উইল অ্যাড এট ফার্স্ট ব্যাড ডেটস রিটার্ন অফ। ব্যাড ডেটস বলতে কি বোঝায়? ব্যাড ডেট বলতে বোঝায় সাপোজ তুমি কারো কাছে টাকা পাবা 5,000, এই 5,000 এর মধ্যে 500 তুমি কোনোভাবেই রিকভার করতে পারবা না। তাহলে তোমাকে কি করতে হবে? এটা বাদ দিয়ে বাকি টাকাটা আদায় করতে হবে। এই যে 500 তুমি রিকভার করতে পারবা না, ইরিকভারেবল অ্যামাউন্ট অফ সানডে ডেটর্স, এটাকে বলা হবে কি অর অ্যাকাউন্টস রিসিভেবল। ইরিকভারেবল অ্যামাউন্ট অফ অ্যাকাউন্টস রিসিভেবল ইজ নোন অ্যাজ ব্যাড ডেট। আমি কারোর কাছে টাকা পাবো কিন্তু টাকাটা কোনোভাবেই আদায় করা যাচ্ছে না, তাহলে এই অ্যামাউন্টকে বলা হবে কি ব্যাড ডেট। ঠিক আছে? এখন দেখো ব্যাড ডেটস রিটার্ন অফ, আমরা এই যে প্রোডাক্ট সেল করা, সেলসের টাকাটা আদায় করা, এটা কোন ডিপার্টমেন্টের দায়িত্ব? এটা হচ্ছে তোমার সেলস ডিপার্টমেন্টের দায়িত্ব। প্রোডাক্ট সেল করা যেমন সেলস ডিপার্টমেন্টের দায়িত্ব, ওই টাকাটা আদায় করাটা হচ্ছে
সেলস ডিপার্টমেন্টের দায়িত্ব। ঠিক আছে? তাহলে ব্যাড ডেট রিটেন অফ এটা কার আন্ডারে যাবে? সেলিং ওভারহেড। হ্যাঁ, সেলিং ওভারহেড এর আন্ডারে যাবে। কারণ প্রোডাক্ট কাস্টমারের কাছে পৌঁছানো এবং ওই প্রোডাক্টের টাকা কাস্টমারের কাছ থেকে আদায় করা ২ টাই হচ্ছে সে হ্যাঁ, বলো, বলো। আমি তো ওয়েটিং রুম রাখিনি। কেন? আমি তো ওয়েটিং রুম এনেবল করি। না, আমার এখানে ওয়েটিং রুম নাই তো। আমি তো ওয়েটিং রুম ডিসেবল করে দিছি। হুম। আচ্ছা তাহলে ব্যাড ডেট জিনিসটা কি? ব্যাড ডেট আর তৈরি হয় খেয়াল করো ব্যাড ডেট তৈরি হয় যখন আমি বাকিতে কোনো প্রোডাক্ট অথবা সার্ভিস প্রোভাইড করব। বাকিতে যদি প্রোডাক্ট অর সার্ভিস প্রোভাইড করি দেন অ্যাকাউন্ট রিসিভেবল উইল ক্রিয়েটেড and irrecoverable amount of accounts receivable will be known as bad debt. Okay, then bad debts written off will be added under the selling overhead because it is the duty of selling department to provide goods and to collect the amount of goods provided. আমার সেলিং ডিপার্টমেন্টের দায়িত্ব একসাথে প্রোডাক্ট প্রোভাইড করা এবং ওই প্রোডাক্ট ওর সার্ভিসের টাকা আদায় করা। তাহলে ব্যাড ডেট যদি হয় এটা প্রতিষ্ঠানের জন্য অবশ্যই খরচ। আমি টাকাটা পাচ্ছি না, প্রোডাক্ট দিলাম বাট টাকা পাচ্ছি না, এটা আমার জন্য খরচ। আচ্ছা, এখন এটা কার আন্ডারে যাবে? যেহেতু সেলিং ডিপার্টমেন্ট এটা নিয়ে ডিল করবে অ্যাকাউন্ট রিসিভেবল নিয়ে, সো অ্যাকাউন্ট সেলিং ডিপার্টমেন্টের আন্ডারেই আমাদেরকে ব্যাড ডেট রিটার্ন অফটা শো করতে হবে। ক্লিয়ার? মিস হ্যাঁ, বলো। মিস হচ্ছে একজন ডিসকানেক্টেড হয়ে গেছিল তো মিস, ও এখন ওয়েটিং রুমে আছে মিস, একটু যদি অ্যাড করে দিতেন। না, আমার তো ওয়েটিং রুম নাই, আমি আনাবল করি নাই তো ওয়েটিং রুম। আচ্ছা মিস। ওকে নতুন করে লিভ করে আবার অ্যাড হতে বলো, কারণ আমার এখানে ওয়েটিং রুম নাই তো। আচ্ছা মিস, ঠিক আছে, আমি বলতেছি মিস। আচ্ছা, তাহলে ব্যাড ডেট গেল। নেক্সট ওয়ান ট্রাভেলার স্যালারিজ এন্ড কমিশন। ট্রাভেলার, এখানে ট্রাভেলার বলতে টুরিস্ট না, ঠিক আছে? এখানে ট্রাভেলার বলতে বোঝাচ্ছে সাপোজ মার্কেট সার্ভে করতে গেল অথবা কোনো এমপ্লয়ি তোমার কনজিউমার সার্ভে করতে গেল, তাহলে ওদেরকে যে স্যালারিজ এন্ড কমিশন দেওয়া হবে সেটাই হচ্ছে ট্রাভেলার স্যালারিজ এন্ড কমিশন। এই যে ট্রাভেলার্স এদের কাজ হচ্ছে সেলস প্রমোট করা, তাহলে ট্রাভেলার স্যালারিজ এন্ড কমিশন যাবে কোথায়? সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড। আচ্ছা, নেক্সট ওয়ান ট্রাভেলিং এক্সপেন্স। সেম, আমরা ধরে নিব এই ট্রাভেলিংটাও তোমার এক্সপেন্ডিচারটা কি জন্য হলো? সেলস এর সাথে কানেক্টেড, ঠিক আছে? এখানে সেলস এটা হচ্ছে টোটাল সেলস এর পরিমাণ, এটা কিন্তু কোনো এক্সপেন্ডিচার না। 6 লাখ, মাইন্ড ইট। এই যে সেলস 6 লাখ দেওয়া আছে এটা হচ্ছে টোটাল সেলস এর পরিমাণ। আচ্ছা, এরপরে আসো ক্যারেজ এন্ড কার্টেজ আউটওয়ার্ড। তোমরা একটু নোট লিখো, ক্যারেজ এন্ড কার্টেজ আউটওয়ার্ড লিখছো? ক্যারেজ বলতে পরিবহন খরচ বলতে বোঝায়। ক্যারেজ ইনওয়ার্ড, ক্যারেজ আউটওয়ার্ড, দুই ধরনের ক্যারেজ চার্জ হতে পারে। যদি ক্যারেজ ইনওয়ার্ড হয় তাহলে এটা ক্রয় পরিবহন। লিখো ক্যারেজ ইনওয়ার্ড ক্রয় পরিবহন, ক্যারেজ আউটওয়ার্ড বিক্রয় পরিবহন। ম্যাম আরেকবার যদি বলতেন। ক্যারেজ ইনওয়ার্ড হচ্ছে ক্রয় পরিবহন। আর ক্যারেজ আউটওয়ার্ড হচ্ছে বিক্রয় পরিবহন।
দুইটার দুই রকম ট্রিটমেন্ট হবে, তোমরা লিখো। যদি ক্রয় পরিবহন হয়, দ্যাট ইজ ক্যারেজ ইনওয়ার্ড। এটা আমরা এই যে ম্যাটেরিয়াল কনজিউমড হিসাব করার সময় পার্সেজের সাথে যোগ করে দিব। আবার বললে ভালো হয়। ক্যারেজ ইনওয়ার্ড ম্যাটেরিয়ালস কনজিউমড ক্যালকুলেট করার সময় পার্সেজের সাথে যোগ করে দিব। ঠিক আছে, তাহলে ক্যারেজ ইনওয়ার্ড কখন যোগ করবো? এই যে আমি দেখাচ্ছি এখানে, ওপেনিং স্টক প্লাস পার্সেস, তখন হচ্ছে প্লাস ক্যারেজ ইনওয়ার্ড। এ ধরনের আইটেম থাকতে পারে প্রশ্নে। এটা হবে ক্যারেজ ইনওয়ার্ড। আর ক্যারেজ আউটওয়ার্ড হচ্ছে বিক্রয় পরিবহন। বিক্রয় পরিবহন যোগ হবে সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড হিসেবে। তাহলে ক্যারেজ আউটওয়ার্ড হচ্ছে সেলিং ওভারহেড, আর ক্যারেজ ইনওয়ার্ড যোগ হবে ম্যাটেরিয়ালস কনজিউমড এর মধ্যে, ম্যাটেরিয়ালের পার্সেজের সাথে। ম্যাডাম বিক্রয় পরিবহন কি হিসেবে যোগ হবে? এই যে সেলিং ওভারহেড। বুঝতে পেরেছো? তাহলে ক্যারেজ আউটওয়ার্ড যোগ করে আমরা টোটাল সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড পাচ্ছি। সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড যখন আমরা যোগ করব, এটাকে হচ্ছে টোটাল কস্ট অর কস্ট অফ সেলস। এটাই হচ্ছে টোটাল কস্ট, 5,23,480। এখন আমাদের সেলস ফিগার দেওয়া ছিল প্রশ্নে, দেখো মিস কার্টেজটা সেলস কি ফিগার মিস? হচ্ছে 6 লাখ। এটাই পরিবহনের অংশ। ক্যারেজ এন্ড কার্টেজ আউটওয়ার্ড, বিক্রয় পরিবহন পুরাটাকে একসাথে ক্যারেজ এন্ড কার্টেজ আউটওয়ার্ড বলে। যেখানে কুলি খরচ আছে ধরো, আবার হচ্ছে তোমার ট্রান্সপোর্টেশন চার্জ, সবগুলোকে একসাথে ক্যারেজ এন্ড কার্টেজ আউটওয়ার্ড বলে। আচ্ছা, কস্ট অফ সেলস আমরা ক্যালকুলেট করে পেলাম 5,23,480, আর সেলস ফিগার গিভেন 6 লাখ। ব্যালেন্সিং ফিগার বিটুইন কস্ট অফ সেলস এন্ড সেলস উইল বি ট্রিটেড অ্যাজ নেট প্রফিট বিকজ সেলস ইজ গ্রেটার দেন কস্ট অফ সেলস। বুঝতে পেরেছো? এখন তোমরা স্পেশাল নোট লিখো। লিখো ডিভিডেন্ড পেড, ডিভিডেন্ড, ডোনেশন, ডিসকাউন্ট মানে ক্যাশ ডিসকাউন্ট অ্যালাউড, ইনকাম ট্যাক্স। আমি 4টা আইটেমের কথা বললাম, ডিভিডেন্ড, ডোনেশন, ডিসকাউন্ট, ইনকাম ট্যাক্স। ডিভিডেন্ড, ডোনেশন, ডিসকাউন্ট, ইনকাম ট্যাক্স। এই যে 4টা আইটেমের কথা বললাম না, কি কি বলো তো আবার? ডিভিডেন্ড, ডিসকাউন্ট, ডোনেশন, ইনকাম ট্যাক্স। ইনকাম ট্যাক্স। এই আইটেমগুলো হচ্ছে ফাইন্যান্সিয়াল চার্জ অর পিওর ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং আইটেম। ঠিক আছে? লিখো দিস আইটেমস
are excluded from cost accounts because these are financial charges. ম্যাডাম আর একবার। These items are excluded from cost accounts because these are financial charges. তাহলে এই আইটেমগুলো যদি থাকে, 4টা আইটেম, এগুলো আমরা কি করব? কস্ট শিটে অ্যাড করব না, কিন্তু শেষে নোট দিয়ে দিব। ঠিক আছে? তোমাদের কি 12টায় ক্লাস আছে? তোমরা প্রবলেম 5 একটু দেখো, এখানে একটা নতুন আইটেম আছে। প্রবলেম 5 এ দেখো, সেল অফ স্ক্র্যাপ 2600। এই যে সেল অফ স্ক্র্যাপ বিষয়টা কি বুঝছো তোমরা? স্ক্র্যাপ ম্যাটেরিয়াল সেল করে দিস। না, স্ক্র্যাপ মানে কি? And salvage materials. হ্যাঁ, সালভেজ ম্যাটেরিয়াল, যেটার কোনো ফার্দার ইউজ আমাদের কাছে নেই, কিন্তু অন্য কারো কাছে থাকতে পারে। ঠিক আছে? তো এই ধরনের স্ক্র্যাপ সেল করার পরে যদি কোনো ভ্যালু অ্যামাউন্ট পাওয়া যায়, এটার কারণে কি হবে? আমার কস্টের পরিমাণ কমে যাবে। মনে করো আমি 5000 খরচ করলাম, এর মধ্যে আবার স্ক্র্যাপ সেল করে পেলাম 500 টাকা, তাহলে আমার অ্যাডজাস্ট করে অ্যাকচুয়াল কস্ট কত হলো? 4500। এখন বিষয় হচ্ছে স্ক্র্যাপ কোথায় তৈরি হচ্ছে। মনে রাখবা, স্ক্র্যাপ তৈরি হয় ফ্যাক্টরিতে। ঠিক আছে? যেমন ধরো কোনো ম্যাটেরিয়াল নষ্ট হয়ে গেল, এই ম্যাটেরিয়ালগুলো দিয়ে আমি আর কোনোভাবে প্রোডাক্ট প্রডিউস করতে পারবো না। হতে পারে আমার রিজেক্টেড ম্যাটেরিয়ালগুলো অন্য কারো কাছে ইউজফুল ম্যাটেরিয়াল। ঠিক আছে? তাহলে এই ধরনের রিজেক্টেড ম্যাটেরিয়ালগুলোকে আমরা স্ক্র্যাপ বলবো, এবং এই রিজেক্টেড ম্যাটেরিয়াল সেল করে যদি কোনো অ্যামাউন্ট পাওয়া যায়, সেটার কারণে আমার ফ্যাক্টরি ওভারহেডের পরিমাণ কমবে। এই যে এখানে সলিউশনে দেখো, ফ্যাক্টরি এক্সপেন্স মানে ফ্যাক্টরি ওভারহেড হচ্ছে 2,12,500, আর দেওয়া আছে সেল অফ স্ক্র্যাপ 2600। এটা আমরা এখানে বিয়োগ করে দিব। ফ্যাক্টরি এক্সপেন্স থেকে সেল অফ স্ক্র্যাপ মাইনাস করে পাচ্ছি 2,09,900। এই ফিগারটাকে আমরা বলবো টোটাল ফ্যাক্টরি কস্ট। টোটাল ফ্যাক্টরি কস্ট, এখানে হেডিং গুলো ভালো মতো লেখা হয় না, তোমাদের কিন্তু লিখতে হবে। ঠিক আছে? তোমরা বই থেকে একটু এখানে সলিউশন থেকে হেল্প নিতে পারো, কিন্তু স্টেপ বাই স্টেপ হেডিং গুলো ঠিক রাখতে হবে। আচ্ছা, তারপরে আসছে টোটাল ওয়ার্ক কস্ট। এই যে ওয়ার্ক ইন প্রগ্রেসের ওপেনিং এন্ড ক্লোজিং ব্যালেন্স অ্যাডজাস্ট করার পরে পাবো, এটা হচ্ছে নেট ফ্যাক্টরি কস্ট। তোমরা চাইলে লিখতে পারো। এখানে গ্রস ফ্যাক্টরি কস্ট হচ্ছে 8,56,200 এবং নেট ফ্যাক্টরি কস্ট হবে 8,39,600। ক্লিয়ার? ম্যাম, হ্যাঁ বলো। স্ক্র্যাপটা বুঝি নাই। ওই স্ক্র্যাপ বুঝো নাই? না ম্যাম, আরেকবার যদি মনে করো আয়রন ইন্ডাস্ট্রিতে মনে করো কোনো ম্যাটেরিয়াল তোমার ভুল প্রসেসিং এর কারণে হোক, যে কোনো কারণে কি হয়ে গেল, রিজেক্টেড হলো। এখন এই রিজেক্টেড ম্যাটেরিয়াল গুলো দিয়ে হয়তো তোমার লো গ্রেডের কোনো প্রোডাক্ট তৈরি করা যাবে, তাহলে কোম্পানি কি করলো, এই রিজেক্টেড ম্যাটেরিয়াল গুলো অন্য কারো কাছে সেল করে দিল, যারা ওই রিজেক্টেড ম্যাটেরিয়াল প্রসেস করে হয়তো লো গ্রেডেড প্রোডাক্ট তৈরি করবে।
এরকম কিন্তু হয় আয়রন ইন্ডাস্ট্রি, অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রিতে হয়। ওদের রিজেক্টেড ম্যাটেরিয়াল গুলো আবার প্রসেস করে আবার কি করা হয়? নতুন করে অন্য কোনো একটা প্রোডাক্ট তৈরি করা হয়। ঠিক আছে? তো স্ক্র্যাপ বেসিক্যালি পাওয়া যায় ফ্যাক্টরি থেকে। যার কারণে সেল অফ স্ক্র্যাপটা আমরা ফ্যাক্টরি এক্সপেন্সের সাথে, ফ্যাক্টরি ওভারহেডের সাথে অ্যাডজাস্ট করব। বুঝতে পেরেছো? স্ক্র্যাপ মানে হচ্ছে রিজেক্টেড ম্যাটেরিয়ালস, যেটা আমি অন্য কারো কাছে সেল করে হয়তো একটা মিনিমাম একটা ভ্যালু পেলাম, নমিনাল একটা ভ্যালু। তো যেহেতু এটা ফ্যাক্টরি থেকে পাওয়া যাচ্ছে স্ক্র্যাপ, এখন স্ক্র্যাপ বাবদ যদি কোনো ইনকাম হয়, ওই ইনকামটা আমরা ফ্যাক্টরি ওভারহেডের সাথে অ্যাডজাস্ট করব। দ্যাটস হোয়াই দেখো উই ডিডাক্টেড সেল অফ স্ক্র্যাপ ফ্রম ফ্যাক্টরি এক্সপেন্স। এখানে সেল অফ স্ক্র্যাপ দেওয়া আছে। মনে করো আমার ফ্যাক্টরিতে ওভারহেড হলো, টোটাল ফ্যাক্টরি ওভারহেড হলো 10,000। এখন আবার ওই ফ্যাক্টরিতে রিজেক্টেড ম্যাটেরিয়াল, দ্যাট মিনস স্ক্র্যাপ সেল করে আমি পেলাম 500। তাহলে আমার এক্সপেন্সের পরিমাণ কমে যাচ্ছে না, তুলনামূলক 9,500 হয়ে যাচ্ছে, যেহেতু আমি একটা অ্যামাউন্ট ইনকাম করেছি। এখানে ওই বিষয়টা ঘটেছে, ফ্যাক্টরি এক্সপেন্স থেকে আমরা সেল অফ স্ক্র্যাপ মাইনাস করলাম। এই যে মিস এটা, হ্যাঁ বলো। মিস আমার যদি মিস কোনো ম্যাটেরিয়ালে ডিসকাউন্ট দেয় মিস, তাহলে মিস ডিসকাউন্টের কি মানে ইয়েটা কি মিস, আমি ইফেক্টটা কি কস্ট শিটে কি দেখাবো না মিস, এটা পরে লিখে দিব, এটাই মিস। কোনটা? এটা হচ্ছে ক্যাশ ডিসকাউন্ট, ক্যাশ ডিসকাউন্ট। এটা কি ম্যাটেরিয়ালস হইতে পারে মিস ডিসকাউন্টের ইয়েটা মিস, বিগিনিং বা ইয়েতে পারচেসের সময় হ্যাঁ হতে পারে, তখন আমরা ডিসকাউন্ট মাইনাস করব। মিস, তখন ডিসকাউন্টটা মাইনাস করব। হ্যাঁ হ্যাঁ, যদি কিন্তু মিস এখানে যে বলা আছে মিস ডিভিডেন্ড মিস ডোনেশন ডিসকাউন্ট ইনকাম ট্যাক্স, এই চারটা থাকলে মিস এটা হচ্ছে ক্যাশ ডিসকাউন্ট। সেটা কি একদম সবার শেষে? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে ক্যাশ আচ্ছা, ডিসকাউন্ট। আর এটা ওটা মিস পারচেজ ম্যাটেরিয়াল। ডিসকাউন্ট না, মানে ডিসকাউন্ট অন পারচেজ, ক্যাশ ডিসকাউন্ট দুইটা কিন্তু আলাদা বিষয়। জি মিস, জি থ্যাঙ্কস মিস। ডিসকাউন্ট অন পারচেজ এটা আমি ডিসকাউন্ট পাবো, আমার খরচ কমবে। আর ক্যাশ ডিসকাউন্ট হচ্ছে আমি দিব। বুঝতে পেরেছো? ক্যাশ ডিসকাউন্ট অ্যালাউড, একটা আইটেম দেওয়া আছে তোমাদের, দেখো মধ্যে কস্ট শিটে কোনটা আসবে? কস্ট শিটে পারচেজ, ডিসকাউন্ট অন পারচেজ আসবে। ডিসকাউন্ট অন পারচেজ আমরা কস্ট শিটে মাইনাস করব। ম্যাটেরিয়াল কনজিউম যখন হিসাব করব তখন এটা মাইনাস করে দিব। পারচেসের সাথে মাইনাস করব। হ্যাঁ, এই যে আমি তোমাদের একটা বিষয় বলেছিলাম ক্যারেজ ইনওয়ার্ড, এই প্রবলেমটাতে দেখো, প্রবলেম নাম্বার 2 তে ক্যারেজ ইনওয়ার্ড যোগ করা হচ্ছে। দেখো ডিরেক্ট ম্যাটেরিয়ালের সাথে ক্যারেজ ইনওয়ার্ড যোগ যদি থাকে। শেয়ার হয় না মিস এখন। না, শেয়ার হচ্ছে তো, আমার তো শেয়ার হচ্ছে, স্টপ শেয়ার আসছে। এখানে মনে হয় আসলে নেটে সমস্যা হচ্ছে। আমি তোমাদেরকে প্রবলেম নাম্বারগুলো বলি, তোমরা সেটা কি প্রবলেম নাম্বার 2 তে মিস, যেখানে ইনওয়ার্ড যোগ হয়েছে? হ্যাঁ হ্যাঁ, আমি তোমাদেরকে বলি, এখানে দুইটা বইয়ের কপি দেওয়া আছে তো। প্রথম দিকের গুলো হচ্ছে বি ব্যানার্জির বই, তোমরা একটু ওই ফন্ট খেয়াল করলে বুঝবা। প্রথম বইটা হচ্ছে তোমার বি ব্যানার্জি, সেকেন্ডটা হচ্ছে বাসুয়েন দাস। তো বি ব্যানার্জি থেকে আমি তোমাদের করাইছি ইলাস্ট্রেশন 2.4। ইলাস্ট্রেশন 2.4 ক্লাসে করাইছি। ইম্পর্ট্যান্ট, এখানে আসলে অনেক কিছু চলে আসছে। এরপরে তোমরা আরেকটা প্রবলেম নিজেরাই পারবা। এটা যদি আজকে এই দুইটা প্রবলেম, যে দুইটা আমি ক্লাসে করাইলাম, এই দুইটা যদি করো, আরেকটা প্রবলেম নিজেরাই সলভ করতে পারবা। আর না পারলে তো আমি আছি। এটা হচ্ছে মিস প্রবলেম নাম্বার 10 বি ব্যানার্জি 10। তোমরা একটু প্রশ্নের নামটা লিখে নাও, মেসার্স আরিয়ান এন্টারপ্রাইজ। প্রবলেম নাম্বার 10 আরিয়ান এন্টারপ্রাইজ। ঠিক আছে, এটা মোটামুটি যা করাইছি এগুলোই আসছে এখানে, নতুন কিছু নাই। আচ্ছা, এরপরে হচ্ছে তোমরা করবা
প্রবলেম নাম্বার 2 প্রবলেম 2 এটা হচ্ছে বাসন দাস বিকে লিমিটেড। একটু প্রশ্নের নাম লিখো, ফাইন্ড আউট করতে সুবিধা হবে। প্রবলেম 2 বিকে লিমিটেড, এটা উইথ সলিউশন দেওয়া আছে, তারপরও তোমরা বুঝে করার চেষ্টা করবা, সলিউশন দেখবা না প্রথমে। এই যে সলিউশনের স্ট্রাকচার ঠিক রেখে বুঝে করার চেষ্টা করবা। বিকে লিমিটেড প্রবলেম 2। মিস 10 নাম্বারটা কি সলিউশন দেওয়া আছে মিস? না 10 নম্বরের সলিউশন দেওয়া পারবা, ওখানে আইটেম গুলো মোটামুটি পরিচিত। তোমরা এই দুইটা প্রবলেম আগে যে দুইটা ক্লাসে করাইছি, তোমাদের জন্য টিপস হচ্ছে এই দুইটা প্রবলেম না দেখে করার চেষ্টা করবা, সলিউশন না দেখে, তাহলে বাকিগুলো তোমাদের আয়ত্তে চলে আসবে। এরপরও যদি না বুঝো, আমি তো আছি ক্লাসে। তারপর প্রবলেম 3 আমি ক্লাসে করালাম, পিক এন্টারপ্রাইজ। প্রবলেম 5 নিজেরা করবা, যদিও বা সলিউশন দেওয়া আছে। এখানে দেখো প্রবলেম 5 এর সলিউশনে একটা আলাদা ফরম্যাট ইউজ করা হয়েছে, সেটা না করে আমরা আমাদের ফরম্যাটে করব। ঠিক আছে, সবগুলো সলিউশন একই ফরম্যাটে করার চেষ্টা করবা। এখানে দেখবা দুইটা বই হওয়াতে ডিফারেন্ট ফরম্যাট, মানে একটু এদিক ওদিক হচ্ছে, সবকিছু বেসিক্যালি ঠিক আছে, কিন্তু আমি ক্লাসে যে ফরম্যাটের কথা বলছি তোমরা এটাই ফলো করবা, তাহলে বুঝতে সুবিধা হবে। এরপরে প্রবলেম 6, প্রবলেম নাম্বার 6। মিস দি সুশান মিস উইটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রবলেম 6। এরপরে প্রবলেম 7 দেখো, একটু ডিফারেন্ট, প্রশ্নটা একটু ডিফারেন্ট আছে। ম্যাম স্ক্রিনটাকে একটু রিশেয়ার করা যাবে? একটা ইয়াতে স্টাক হয়ে আছে, কোনো পেজে দেখা যাচ্ছে না। স্ক্রিন শেয়ার আমার এখানে হচ্ছে, কিন্তু আজকে মনে হয় একটু টেকনিক্যাল প্রবলেম হচ্ছে, তো তোমরা তোমাদের শিটের সাথে মিলাই দেখো। ম্যাম অনেকে আবার লাস্ট ডিসকানেক্ট হয়ে ঢুকতেও পারেনি, ওয়েটিং আছে অনেকে। এরকম কেন হচ্ছে? আমার তো ওয়েটিং রুম নাই। ম্যাডাম নতুন যে হোস্ট হয়েছিল ও মনে হয় কোনো সমস্যা করছিল ম্যাডাম, হয়তো হইতে পারে। অনেকেই বলতেছে যে ঢুকতে পারতেছে না। ঢুকতে জি মিস, পারতেছে না? অনেকেই ঢুকতে পারতেছে না। আমার তো ক্লাস শেষের দিকে। জি প্রবলেম 7 করার দরকার নাই, তোমরা আপাতত এতগুলো এই প্রবলেমগুলো সলভ করো। এই বাকি প্রবলেমগুলো এরকম, হয়তো আইটেমগুলো একটু এদিক ওদিক করা হচ্ছে, ঠিক আছে। কোনোটাতে দেখা যাবে ওই যে তোমার ওপেনিং এন্ড ক্লোজিং ব্যালেন্স দেওয়া আছে, কোনোটাতে নাই। তো এতটুকু করলে আশা করি হবে। বুঝছো কিনা? Yes, miss. ঠিক আছে, আমি অ্যাটেন্ডেন্স দিয়ে দিব, সমস্যা নাই। এই চ্যাপ্টার তাহলে এখানে শেষ করি। রুল নাম্বার 21 আছো? রুল নাম্বার 21 ইয়েস ম্যাম। তোমার কাছে কি ক্লিয়ার না? বলো। ম্যাথে এক একটা ম্যাথে তো এক এক রকম, যেমন ফাইনান্সিয়াল স্টেটমেন্টে যেরকম একটা ফরম্যাট আছে ক্লিয়ার, কস্ট শিটেরটা ক্লিয়ার না। কস্ট শিটের ফরম্যাট আমি এখানে তোমাদেরকে ঝামেলা লাগে। দেখাইছিলাম। এটা হচ্ছে তোমার, এখানে তো আসলে পেজ নাম্বার আসে নাই, আমি কিভাবে বলবো তোমাদেরকে। তোমরা বি ব্যানার্জির বইয়ে দেখো, একটা ক্লিয়ার ফরম্যাট দেওয়া আছে, 1 থেকে 16 পর্যন্ত নাম্বারিং করা আছে। দেখো, অ্যানালাইসিস অফ কস্ট অফ সেলস, এই ফরম্যাটটাই ফলো করবা। যে 28 নাম্বার পেজ, হ্যাঁ হ্যাঁ কস্ট সেন্টারের আগে। হ্যাঁ হ্যাঁ, কস্ট সেন্টারের আগে। এটাই হচ্ছে
ক্লিয়ার ফরম্যাট, এই ফরম্যাটটা ফলো করে তোমরা করবা। বুঝতে পেরেছো? এটাই হচ্ছে আমাদের বেসিক ফরম্যাট। এটার সাথে আমরা আমাদের প্রশ্নের ইনফরমেশন গুলো অ্যাডজাস্ট করব। ক্লিয়ার? তাহলে আমরা কস্ট শিট এতটুকুতেই কমপ্লিট করতে পারি। জার্নালের উপরে আগামী পরশুদিন তোমাদের পরীক্ষা হবে, তোমরা প্রিপারেশন নাও। মিস জার্নাল মিস, এটা কি মিস পুরো একটা জার্নালের উপর হবে মিস? এটা দেখা যাক, তোমরা প্রিপারেশন নিতে কারণ থাকো। মিস ওই টাইমে মিস Theory- ম্যাথ করে মিস করাটা মিস কেন জার্নাল আমি ডাবল করাইছি তোমাদের? No, না মিস no. করা ঝামেলা না মিস, ইনশাআল্লাহ পারবো মিস। কথা হলো মিস সময় সাপেক্ষ আর কি মিস ব্যাপারটা আমার, কারণ মিস অনলাইনে তো তোমরা মিস প্র্যাকটিস করো। টেনশন থাকে practice মিস যে করতে কখন থাকো, আমরা হয়ে যাবে। সাবমিট করব কখন কি। পিডিএফ করতে বানাইতে থাকো। তো টাইম সব চলে যায়। জি মিস দেখা যাক, তোমরা আগে প্রিপারেশন নাও, ঠিক ভালো আছে? হয় মিস। জি মিস। আচ্ছা দেখা যাক, এটা আমি দেখবো, ঠিক আছে? তোমাদের কাজ প্রিপারেশন মিস নাও, আমরা কি কমপ্লিট মিস শুধু প্রিপারেশন। ম্যাথ করব নাকি মিস থিওরিও মিস? ম্যাথের সাথে থিওরিও করবা, জি মিস। ম্যাথ থিওরি সব করবা। ঠিক আছে, তাহলে আমাদের কস্ট শিট শেষ, আমরা নতুন চ্যাপ্টার শুরু করব নেক্সট ক্লাসে। জি ম্যাডাম, কোয়েশ্চেনটা ম্যাডাম ইজি করেন ম্যাডাম। আর কিছু বলবা? কে সেই মহান ব্যক্তি যে আমাকে রিকোয়েস্ট করেছে? কমাই দিন। আর কোনো রিকোয়েস্ট? ম্যাম নেটওয়ার্কের একটু সমস্যা, তো যদি টাইমটা একটু বেশি দিতেন তাহলে ভালো হতো আর কি। আচ্ছা, আর কি বলো, আমি তোমাদের সাজেশন নেই। না ম্যাম, আসলে নেটওয়ার্কের সমস্যা করে মাঝে মাঝে ম্যাম। অন্য কিছু না, এই নেটওয়ার্কের জিনিসটাই শুধু ঝামেলা, টাইমের জি ব্যাপারটা। ম্যাম, এই টাইমের জন্য ঝামেলাটা আসলে তোমরা সমস্যা যেমন হয়ে যায়। ফেস করছো আমিও ফেস করতেছি। জি কিন্তু ম্যাম, এর মধ্য এটা দিয়ে একটু আমাদেরকে কাইন্ডলি যেতে দেখবেন হবে। ম্যাম। টেকনিক্যাল প্রবলেম গুলো তো আমরা অ্যাভয়েড করতে পারবো না, ঠিক আছে? এগুলো নিয়ে আমাদের চলতে হবে। তো দেখা যাক, তোমরা প্রিপারেশন নাও, ওকে?